নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব সুবোধ ঘোষ রচিত গল্প জীবনে তোমার পরিচয়। এই ট্রেনের কামরার কোনো সিটে বসবার মতো খালি জায়গা আর নেই, কিন্তু সুধাকর আর একটু পরেই যখন নেমে যাবে তখন রজতের পাশেই একজনের মতো একটি জায়গা খালি হয়ে যাবে। রজত আর সুধাকর দুই বন্ধু এই ট্রেনেই টাটানগর থেকে আসছে। ট্রেন এখন ঘাটশিলা স্টেশনে থেমে রয়েছে। ট্রেন ছাড়তে আর দেরি নেই, বড়জোর আর মিনিট 2-3 সময় বাকি আছে। রজত যাচ্ছে কলকাতা, সুধাকর এই ঘাটশিলাতেই নামবে। মাত্র একদিনের জন্য ঘাটশিলাতে থেকে কয়েকটা দোকানকে পাওনা টাকার জন্য তাগিদ দিয়ে তারপর আবার টাটানগর ফিরে যাবে। সুধাকরের সঙ্গে কোনো বিড়ম্বনার বোঝা নেই, একটা হাত ব্যাগও না, হাতে শুধু সিগারেটের একটা টিন। কাজেই নেমে যাবার জন্য সুধাকরের তাড়াহুড়ো নেই। ট্রেন যদি হঠাৎ চলতেও শুরু করে তবু কোনো অসুবিধে নেই, টুপ করে নেমে পড়তে পারবে সুধাকর। আর এইভাবে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় বন্ধু রজতের সঙ্গে বরং একটু গল্প করে নেওয়াই ভালো। গার্ডের হুইসেল বাজেনি, ট্রেনও চলতে শুরু করেনি, তবু সুধাকরকে নেমে পড়তে হল। কারণ এক তরুণী ব্যস্তভাবে এই কামরাতেই উঠেছেন। তরুণীর সঙ্গে আরও যে দুই ভদ্রলোক এসেছেন তাঁরাও ব্যস্তভাবে বলেন, শুধু একজনের বসবার মতো জায়গা পেলেই তো হতো, এই যে দেখছি। বুঝতে অসুবিধে নেই, এই দুই ভদ্রলোক এই ট্রেনের যাত্রী হতে আসেননি। এরা শুধু এই তরুণী যাত্রিনীকে ট্রেনে তুলে দিতে এসেছেন। কাজেই এরপর সুধাকরের পক্ষে মিছিমিছি একটা জায়গা দখল করে বসে থাকা আর সম্ভব নয়। উঠে দাঁড়ায় সুধাকর। আমি নেমে যাচ্ছি, আপনি এখানে বসতে পারেন। বসতে তো হবেই, একটা জায়গা যে পাওয়া গেল এটাই একটা ভাগ্যের কথা। যাত্রিনী তরুণী বেশ খুশি হয়েই বসে পড়লেন, আর তাঁর সঙ্গের দুই ভদ্রলোক নিশ্চিন্ত হয়ে ও হাঁপ ছেড়ে কামরা থেকে নেমে গেলেন। সুধাকরও নেমে যায়। প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে কামরার জানালার দিকে তাকিয়ে হাসে আর কথা বলে। এইবার ট্রেন ছাড়ছে, আমি চললাম, যথাসময়ে কলকাতায় পৌঁছে যাব। চলতে শুরু করেছে ট্রেন। তরুণীর সঙ্গে যারা এসেছিলেন সেই দুই ভদ্রলোকও কামরার জানালার দিকে তাকিয়ে কথা বলেন। কলকাতায় পৌঁছেই কিন্তু চিঠি দিও, ভুলে যেও না। ঘাটশিলা স্টেশন আর দেখা যায় না, অনেক দূর চলে এসেছে ট্রেন। ট্রেনের এই কামরার পাশাপাশি দুটি জানালা দিয়ে দুটি মুখ উঁকি দিয়ে শুধু মাঠ, বন আর পাহাড়ের চেহারা দেখতে থাকে। দুজনের কাছে ট্রেনের এই কামরার ভিতরটাই বরং একটা অপরিচিত জগৎ। একটি মুখও চেনা মুখ নয়। এই সিটের এখানে পাশাপাশি যে দুজন বসে আছে তারাও কেউ কারো পরিচিত নয়। এই তরুণী, যার নাম মলয়া, সেও কলকাতাতেই যাচ্ছে। রজত আর মলয়া দুজনে যেন দুটি নির্বিকার ও অবান্তর অস্তিত্ব হয়ে পাশাপাশি বসে থাকে। যদিও ট্রেনটা ভয়ানক ঝাঁকুনি দিয়ে দিয়ে ছুটে চলেছে। কামরার ভিতরে একটা ঘটি গড়িয়ে গড়িয়ে ওদিকে চলে গেল। একটা বাক্সের উপর থেকে ছোট একটা ঝুড়ি ধূপ করে পড়ে গেল। উল্টে পড়ে গেল এক যাত্রীর টিফিন ক্যারিয়ার। কিন্তু এরা দুজন একটুও বিচলিত নয়। কেউ কারোর সঙ্গে সামান্য দুই একটা মুখের কথায় একটু আলাপ করতেও চায় না, ইচ্ছেই হয় না। ট্রেনের দুরন্ত দোলা আর ঝাঁকুনিতে কামরার ভেতরে যা কিছু যেভাবে যত এলোমেলো হয়ে যাক না কেন, রজত আর মলয়ার মনের কামরার কোনো জিনিস এলোমেলো হয়ে যায় না। শাড়ির আঁচলটাকে এক হাতে টেনে নিয়ে বেশ শক্ত হয়ে বসে আছে মলয়া, আর রজতও
একটি শান্ত সুস্থির মূর্তি নিয়ে যেন নিজেরই কল্পনার জগতের একটি ঠাঁই নিয়ে অবিচল হয়ে বসে আছে। রজতের মনের প্রতিক্ষণের কল্পনা আসন্ন একটি উৎসবের ছবি দেখছে। সেই উৎসবের দিনক্ষণ সবই ঠিক হয়ে গিয়েছে। কাকা লিখেছেন, তুমি অন্তত 1 মাসের ছুটি নেবে রজত, আর বিয়ের তারিখের অন্তত 7 দিন আগে কলকাতায় পৌঁছে যাবে। রজতের জীবনের সঙ্গিনী হবার জন্য যে মেয়ে আজ এই আসন্ন উৎসবের নেপথ্যে এখন দাঁড়িয়ে আছে, সে মেয়ে রজতের চোখের অচেনা হলেও অজানা নয়। বর্দি লিখেছেন, রুনুর মতো সুন্দর চেহারার মেয়ে হাজারেও একটা চোখে পড়ে কিনা সন্দেহ। কাকিমা লিখেছেন, আমরা ঠিক যেমন মেয়ে চেয়েছিলাম ঠিক তেমন মেয়েরই খোঁজ পেয়েছি, সব দিকে ভালো। অচেনা অজানা ঘরের মেয়ে নয়, রুনু হলো আমারই সেজু কাকার বড় মেয়ে সুচারুর মেয়ে। শুধু কি বর্দির চিঠি আর কাকিমার চিঠি? তাও কি আবার 2-3টি চিঠি? বোধহয় এই 6 মাসের মধ্যে 30টি চিঠি পেয়েছে রজত, আর সেসব চিঠিকে 2-3 বার করে পড়তেও হয়েছে। সব চিঠি যেন রুনুর জীবনের যত রূপকথার কলরবে মুখর হয়ে রজতের বুকের ভিতরে অদ্ভুত এক মধুরতার গুঞ্জন ভরে দিয়েছে। একদিন সত্যিই মনে হয়েছে রজতের রুনুকে যেন চোখের কাছেই দেখতে পাওয়া যাচ্ছে। 2 চোখে নিবিড় এক বিস্ময়ের আবেদন নিয়ে রজতের মুখের দিকে তাকিয়ে আছে রুনু। হঠাৎ লজ্জা পেয়ে চোখ ঘুরিয়ে নিল রুনু, আর মাথাটাকে একটু ঝুঁকিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রুনুর খোঁপাতে সাদা ফুলের একটা স্তবক দেখতে পাওয়া যায়। কাকিমা লিখেছেন, আমরা জানি খুব শিক্ষিতা মেয়ে না হলে তোমার মতো ছেলের সঙ্গে একটুও মানাবে না, তাই রুনুকে আমাদের আরও পছন্দ হয়েছে। তোমাকে তো আগের চিঠিতেই জানিয়েছি যে। হ্যাঁ, আগের আরও 3টি চিঠিতে জানিয়েছেন কাকিমা, রুনু হিস্ট্রিতে 2nd ক্লাস ফার্স্ট হয়ে MA পাশ করেছে। রুনু খুব ভালো গান গাইতে পারে। রুনুর হাতের বাটিকের কাজ 3 বার এক্সিবিশন কমিটির সার্টিফিকেট পেয়েছে। রুনু যে একটুও যেমন তেমন স্বভাবের মেয়ে নয়, এই সত্যটাকেও নানা কথায় একেবারে স্পষ্ট করে আর ব্যাখ্যা করে লিখেছেন বর্দি। আমি তো সবই জানি। আমি রুনুকে ছেলেবেলা থেকেই চিনি। আগে সিঁথিতে আমাদেরই পাশের বাড়িতে রুনুরা থাকতো। এখন অবশ্য রুনুর বাবা পার্ক সার্কাসে মস্ত বাড়ি করেছেন। রুনু এত লেখাপড়া শিখেছে, বয়সও 26 পার হয়ে 27-এ পড়েছে, কিন্তু বিয়ের কথা শুনলে আঁচল তুলে মুখ ঢাকা দেয়। রুনু হলো এই রকম স্বভাবের মেয়ে, বলতে গেলে বেশ একটু ভীরু স্বভাবের মেয়ে, খুব মন খোলা মেয়ে, কোনো পছন্দ অপছন্দ গোপন করে রাখবার মতো মেয়ে নয়। রুনুর বিয়ের জন্যে বিয়ের সম্বন্ধের খোঁজ এই প্রথম। তোমারই সঙ্গে বিয়ের কথা উঠল, আর সবাই তখনই রাজি হয়ে গেল। আর সবচেয়ে যেটা ভালো কথা, সেটাও তোমাকে বলেই দিচ্ছি, রুনুও খুব খুশি। এটা শোনা কথা নয়, আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। রুনু শেষ পর্যন্ত কোনো লজ্জা না করে আর হেসে হেসে বলেই দিয়েছে, আমি তো শাঁখের শব্দ শোনার জন্য কান পেতেই রয়েছি, আপনারা বাজাতে এত দেরি করে দিচ্ছেন কেন বৌদি? ট্রেন এখনো ঝাড়গ্রাম পৌঁছয়নি। খুব জোরে ছুটে চলেছে ট্রেন। কামরার জানালা দিয়ে বাতাসের এক একটা ঝাপটা ঢুকে রজতের জ্বলন্ত সিগারেটের আগুনের মুখটা দপদপ করে রাঙিয়ে দিচ্ছে। রঙিন হয়ে যাচ্ছে রজতের মুখটাও। মনে পড়েছে রজতের সেদিন বর্দির এই চিঠির কথাগুলি রজতের নিঃশ্বাসের বাতাসে যেন রঙিন আবির ছিটিয়ে দিয়েছিল। কল্পনা করে দেখতে গিয়েই যেন চোখে দেখতে পেয়েছিল রজত রুনুর মুখের হাসিটা যেন দুর্বার এক অভিমানে রঙিন হয়ে রজতের মুখের দিকে তাকিয়ে কথা বলছে। এরপরেও তুমি দেরি করবে? কোনোদিন 2 চোখে দেখনি বলেই কি
ভালোবাসতে পারছো না? বড়দিকে আর কাকিমাকে চিঠি দিতে আর দেরি করেনি রজত। আমি 1 মাসের ছুটির দরখাস্ত করে দিয়েছি, তোমরা দিন ঠিক করতে আর দেরি করো না। শাড়ির আঁচলটাকে এত শক্ত করে ধরে আর এত স্তব্ধ হয়ে বসে কি ভাবছে মলয়া? মামলার তারিখ পড়েছে আজই। সন্ধ্যার ট্রেনে ঘাটশিলা থেকে চাইবাসা রওনা হবেন বড় মামা আর ছোট মামা। তা না হলে আজ মলয়াকে ট্রেনে শুধু তুলে দিয়েই দুজনে চলে যেতেন না। অন্তত ছোট মামা নিশ্চয়ই মলয়ার সঙ্গে কলকাতা পর্যন্ত আসতেন। ছোট মামি নিজেই বেশ একটু রাগ করে বলেছেন, তোমাদের মামলা কবে মিটবে না মিটবে সেজন্য কি মেয়েটা এখনো এখানে পড়ে থাকবে? ওর বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে, এখন ওকে নিয়েই তো যত কাজ। ওর বাড়ির মনও তো কত ব্যস্ত হয়ে উঠেছে, সেটাও কি বুঝতে পারো না? তাছাড়া মলয়ের নিজের মন বলেও তো কিছু আছে। ওর এখন আর এখানে থাকতে ভালো লাগবে কেন? কাজেই শেষ পর্যন্ত মলয়াকে একাই পাঠাতে হলো। এতে আর দুশ্চিন্তা করবার কি আছে? এই ট্রেনেই তো সোজা গিয়ে হাওড়াতে থামবে। টেলিগ্রাম করেই দেওয়া হয়েছে, মলয়াদের বাড়ির গাড়ি হাওড়া স্টেশনে এসে অপেক্ষায় থাকবে। মলয়ের পক্ষে একা কলকাতা ফিরে যাওয়া তো এমন কিছু সমস্যার ব্যাপার নয়। পুরো 1 মাস ঘাটশিলাতে কাটিয়ে দিয়ে কলকাতায় ফিরে যাওয়া। ঘাটশিলার মহুয়ার ছায়ার জন্য মলয়ার মনে একটু আকুলতা জেগে উঠত বইকি, যদি সে আকুলতার ঠাঁই হবার মতো একটু খালি জায়গা মনের এক কোণেও থাকত। আজ মলয়ার মনের সব ঠাঁই জুড়ে শুধু একটি কল্পনার ছবি হাসছে। এই ছবিও একটি আসন্ন উৎসবের ছবি। সেই উৎসবের আঙিনাতে মলয়ের পাশে এমনই একটি মানুষ এসে দাঁড়িয়েছে যাকে মন প্রাণ দিয়ে আপন করে নিতে আর একটুও লজ্জা করতে ইচ্ছে করে না। চোখের চেনা নয়, তবু মনে হয় কত দিনের চেনা। মেজ বৌদির চিঠির ভাষায় তো কোনো মাত্রা নেই। কলমের মুখে যা এসেছে তাই লিখে দিয়ে বসে আছেন মেজ বৌদি। লিখেছেন, তুমি যা চাও তাই পেতে চলেছ। তোমাকে যার সঙ্গে চমৎকার মানায় তারই সঙ্গে তোমার জীবনের গাঁটছড়া পড়তে চলেছে। এতদিন যে তোমার উপর কারো চোখ পড়েনি আর কারোর উপর তোমারও চোখ পড়েনি, সে আক্ষেপ তুমি এবার পুষিয়ে নিতে পারবে। টুলুবাবুর মুখের দিকে একবার তাকালে তোমার ওই ভীরু চোখ দুটিও 2 মিনিট ধরে তাকিয়ে থাকবে। কিন্তু আবার এরকম একটা চিঠি লিখে মলয়াকে আশ্বস্ত করবার কোনো দরকার ছিল না মেজ বৌদির। মেজ বৌদিও তো শুনেছেন সেদিন আলিপুরের উমাদিকে কি কথা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিল মলয়া। মলয়া তো তৈরি হয়েই আছে, রাজি হয়েই আছে। মলয়া শুধু চায় যে আর বেশি কথা বাড়িয়ে লাভ কি। টুলুবাবু নামে সেই মানুষটি যখন রূপে গুণে আর স্বভাবে এতই সুন্দর, তখন মলয়াকে তো আর কোনো কথা বলবার দরকার হয় না। জার্মানি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে তারপর 2 বছরের ট্রেনিং নিয়ে দেশে ফিরেছে আর রাউরকেল্লার স্টিল প্ল্যানেটে ভালো কাজ পেয়েছে। যে সে মানুষের বিদ্যে বুদ্ধি আর শিক্ষা দীক্ষার কথা নিয়ে প্রশ্ন করবার তো কিছু নেই। দেখতে খুবই ভালো, বিশেষ করে মেজ বৌদির মতো মানুষের চোখ যেটা স্বীকার করেছে, তখন তো সে ভদ্রলোকের রূপের এত বিবরণ শোনবার কোনো দরকার হয় না। মেজ বৌদির চোখ ভয়ানক খুঁত ধরবার অভ্যেসের চোখ। একজন বেশ সুশ্রী মানুষকে দেখা মাত্রই বলে দেন মেজ বৌদি, ভদ্রলোকের কপালটা কেমন যেন চাপা, একটু বাঁকা। এহেন মেজ বৌদি যখন বলতে পেরেছেন টুলুবাবু দেখতে চমৎকার, তখন আর বেশি চমৎকারিতা দাবি করবার কোনো মানে হয় না। মলয়ের কল্পনাতে খুব বড় কোনো দাবিও ছিল না। ভালো লাগবে, ভালোবাসতে কোনো বাধা হবে না, শুধু এইটুকু রূপগুণ স্বভাব থাকলেই হলো। কোনোদিনও এর চেয়ে বেশি আশা করতে চায়নি মলয়া। তাই ভাবতে একটু আশ্চর্য লাগে বইকি, যার জীবনের সঙ্গে মলয়ার জীবন মিলিয়ে দেওয়ার জন্য একটি লগ্ন আর একটি রাখিডোর অপেক্ষায় রয়েছে,
সে যে মলয়ের কাছে আসার দাবির চেয়েও বড় একটি প্রাপ্তি। তাকে এখনই একবার দেখতে ইচ্ছে করে। কি আশ্চর্য, মেজ বৌদি তো বুদ্ধি করে একটা ফটো পাঠিয়ে দিতে পারতেন। চেষ্টা করলে কি ভদ্রলোকের একটা ফটো জোগাড় করা বাড়ির এতগুলো মানুষের মধ্যে কারো পক্ষে সম্ভব হতো না? মা একদিন অবশ্য হেসে হেসে একটা ফটো দেখিয়েছিলেন, হাজারিবাগের একটা পাহাড়ের কাছে তোলা একটা গ্রুপ ফটো। সেই গ্রুপ ফটোর মধ্যে 12 বছর বয়সের একটা ছেলেকে দেখিয়ে দিলেন মা। এই এই হলো টুলু। একরকম ভালোই হয়েছে। রাউরকেল্লার ইঞ্জিনিয়ার টুলুকে একদিনও দেখবার সুযোগ হয়নি। এই অদেখার সব ফাঁকি একদিন একটি পরম ক্ষণের চরম দেখার মধ্যেই পূর্ণ হয়ে যাবে। সেদিনটা তো এসেই পড়েছে। আর মনটাকে এত ছটফট করিয়ে লাভ কি? হঠাৎ একটা অদ্ভুত কল্পনা মলয়ের মনের এই ভাবনাটাকে যেন একটা ঠাট্টা করে হাসিয়ে দেয়। এই যে পাশে বসে আছেন এক অপরিচিত ভদ্রলোক, ঠিক এই রকমই সেই ভদ্রলোকও যদি এখানে এই ট্রেনের কামরাতে দেখা দিতেন, তবে মলয়া নিশ্চয়ই একবার চোখ তুলে তাকিয়ে আর দেখে নিয়েই বুঝে ফেলত ইনিকে। চিনতে আর জানতে একটুও ভুল হতো না মলয়ার। আরো একবার মনে মনে হেসে ফেলে মলয়া। কি আশ্চর্য, সে ভদ্রলোক কিন্তু এখন স্বপ্নেও ভাবতে পারছে না যে মলয়া এখন তারই কথা ভাবছে আর তাকেই দেখবার জন্য ছটফট করছে। ঝাড়গ্রাম। ট্রেন এখানে যে আর কতক্ষণ থেমে থাকবে কিছু বুঝতে পারা যাচ্ছে না। লাইন খারাপ হয়েছে নাকি? ট্রেনের যাত্রীরাও অদ্ভুত। ট্রেনের প্রায় অর্ধেকটা খালি করে দিয়ে যাত্রীরা প্ল্যাটফর্মে নেমেছে, ঘুরছে, বেড়াচ্ছে আর গল্প করছে। মনে হচ্ছে ট্রেন ছাড়বার কোনো নিশ্চয়তা নেই, কিংবা আরও অনেক দেরিতে ট্রেন ছাড়বে। তবে তো হাওড়া পৌঁছতে মাঝরাতও পার হয়ে যাবে। ড্রাইভার রামলালও শেষে ধৈর্য হারিয়ে আর শূন্য গাড়ি নিয়ে বাড়ি ফিরে যাবে না তো? তাহলে তো একটা বিপদেই পড়তে হবে। কাউকে একটু জিজ্ঞাসা করে জেনে নিলে হতো ট্রেন এখানে এতক্ষণ ধরে থেমে আছে কেন। কিন্তু কাকে জিজ্ঞাসা করা যায়? পাশে বসে আছেন যে ভদ্রলোক, তিনি কি কিছু বুঝেছেন? ভদ্রলোক তো কামরা থেকে নামলেনও না, শুধু চুপ করে আর একেবারে সুস্থির হয়ে সিগারেট খেয়ে চলেছেন। মলয়া যেন প্ল্যাটফর্মের একটা আলোর দিকে তাকিয়ে আর বেশ একটু উদ্বিগ্ন স্বরে আস্তে আস্তে কথা বলে। কিছু যে বুঝতে পারছি না, এখানেই এত রাত হয়ে গেল। রজত বলে, আপনি কোথায় যাবেন? কলকাতা? হ্যাঁ, হাওড়া পৌঁছতে কিন্তু বেশ রাত হয়ে যাবে। চমকে ওঠে মলয়া। তাহলে তো খুবই অসুবিধায় পড়তে হবে। কেন বলুন তো? বাড়ির গাড়ি যদি আর অপেক্ষা না করে চলেই যায় তবে? রজত হাসে। না, চলে যাবে কেন? খোঁজ নিয়ে জানতে পারবে যে ট্রেন কত ঘন্টা লেট হয়ে পৌঁছচ্ছে। তাছাড়া আপনার চিন্তা করবার কিছু নেই, আপনাকে বাড়ি পৌঁছে দেবার একটা ব্যবস্থা হয়েই যাবে। কি করে হবে? হাওড়া স্টেশন থেকেই বাড়িতে ফোন করবেন, একটু অপেক্ষা করবেন, তারপর আপনার বাড়ির গাড়ি চলে আসবে। মলয়া হাসে। ধন্যবাদ, আপনি একটা উপায় বলে দিলেন। আমি কিন্তু ভাবতেই পারছিলাম না। কিন্তু ট্রেন এখানে থেমে আছে কেন? ওই যে শুনলেন, টিকিট চেকার বলে গেল। কই, কখন বললেন? আমি কিছুই শুনতে পাইনি। মিলিটারি 2টো স্পেশাল ট্রেন আসছে, সেগুলি আগে পাস করবে, তারপর আমাদের ট্রেন ছাড়বে। কিন্তু কখন পাস করবে? হেসে ফেলে রজত। সেটা জানা থাকলে তো বলাই যেত আমাদের ট্রেন কখন ছাড়বে। তার মানে কত দেরি হবে তার কোনো ঠিক নেই। তাই তো। চুপ করে মলয়া।
কিন্তু চুপ করে থাকলেই মনের অস্বস্তিটা যেন আরও দুঃসহ হয়ে ওঠে। একটা অনিশ্চয় মুহূর্তের অপেক্ষায় এভাবে স্তব্ধ হয়ে বসে থাকতেও ভয় ভয় করে। প্ল্যাটফর্মের আলো যেন হিমেল বাতাসের ছোঁয়া লেগে নেতিয়ে পড়েছে। মাসটা তো মাঘ মাস, এত রাতের বাতাসে এমন একটা হিমেল ভাব জেগে উঠবেই বা না কেন? জানে না মলয়া কতক্ষণ এভাবে শুধু প্ল্যাটফর্মের একটা আলোর দিকে চোখ অপলক করে তাকিয়ে থাকতে হয়েছে। হঠাৎ চমকে ওঠে মলয়া। পাশের ভদ্রলোক কি যেন বললেন। আপনি কি আমাকে কিছু বললেন? হ্যাঁ, আপনি চা খেতে চান তো বলুন, চাওয়ালাকে ডেকে দিচ্ছি। বেশ কুণ্ঠিতভাবে হাসতে থাকে মলয়। আপনি ডেকে দিলে অবশ্যই। না থাক, চা নাই বা খেলাম। রজত হাসে। আপনি তো আপনার সঙ্গের খাবার টাবারও খেলেন না, আর খাবেন কখন? মলয়ের মনে পড়েছে রজত দেখতে পেয়েছে যে ছোট্ট একটা খাবারের বাস্কেট মলয়ের পাশে সিটের উপরে রয়েছে। আপনি তো আমাকে বলছেন, কিন্তু আপনিও তো। আমি ট্রেনে যতক্ষণ থাকি ততক্ষণ কিছু খেতেই পারি না, অসম্ভব, ইচ্ছেই করে না, শত খিদে লাগলেও না। তা হয় না। কি বললেন? মলয় হাসে। আমার বেশ খিদে পেয়েছে, না খেয়ে পারবো না, কিন্তু। বাস্কেট খুলে দুটো সন্দেশ হাতে তুলে নিয়েই রজতের হাতের কাছে বাস্কেট এগিয়ে দেয় মলয়। আপনি খান। মাফ করবেন, কিছু মনে করবেন না, আমাকে দেবেন না। কিন্তু হাত সরিয়ে নেয় না মলয়। খাবারের বাস্কেটটাকে রজতের হাতের কাছে তুলে ধরেই রাখে। তারপর বিড়বিড় করে বলেই ফেলে, আপনি এরকম করছেন কেন? রজত তবু কুণ্ঠিত। হঠাৎ আনমনার মতো হয়ে আর পকেট হাতড়ে সিগারেট বের করে রজত। ও কি, আবার সিগারেট ধরাচ্ছেন কেন? আগে খেয়ে নিন। যেন শুনতে পায়নি রজত। আনমনার মতোই প্রশ্ন করে, কি বললেন? আপনি বুঝছেন না কেন? আপনি না খেলে আমারও। সে কি? না না, আপনি খাবেন না কেন? হেসে ফেলে মলয়। একটু চক্ষু লজ্জা থাকতে খাবো কি করে? মলয়ের মুখের দিকে একবার তাকিয়ে নিয়েই আর দ্বিধা করে না রজত। বাস্কেটটাকে হাতে নিয়ে কয়েকটা মিষ্টি তুলে নেয় আর খেতেও থাকে। তখনই কামরা থেকে নেমে যায় রজত। যাই, একটা চাওয়ালাকে ডেকে নিয়ে আসি। চাওয়ালা আসে, কিন্তু চাওয়ালার হাত থেকে গরম চায়ের পেয়ালা নিজেই তুলে নিয়ে মলয়ের হাতের কাছে এগিয়ে দেয় রজত। মলয় হাসে। আপনি খান। রজত হেসে ফেলে। দাই নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন। এখন তো এটা বেশ বুঝতে পারছেন, কিন্তু এই একটু আগে আমি যখন আপনার হাতের কাছে খাবার এগিয়ে দিলাম, তখন তো আপনার মনে হয়নি যে আমিও এই কথাটা বলতে পারি? আপনার কি তাই মনে হয়েছিল? মনে হলেই বা কি, আপনি তো বুঝতে পারেননি। যাকগে, মিলিটারির স্পেশালটা কি কোথাও ঘুমিয়ে পড়ল? আর বেশি দেরি হবে না মনে হচ্ছে, কিন্তু আপনি আর ঠান্ডা লাগাবেন না। সত্যি ঠান্ডা লেগেছে, কিন্তু আপনার এই সন্দেহ কেমন করে হলো? সন্দেহ নয়, চোখেই দেখতে পাচ্ছি। আপনার চোখ কেমন ছলছল করছে। আপনার গরম কোট এবার গায়ে দিয়ে ফেলুন। তা তো দিতেই হবে, এত ঠান্ডা সত্যি আমার সহ্য হয় না। আমার খুব সহ্য হয়। এটা একটা চালাকির কথা বললেন। চমকে ওঠে রজত। আপনি হঠাৎ এরকম একটা কথা। আপনার সঙ্গে গরম আলোয়ান নেই তাই, যেন আমি আপনার কোনো ভুল না ধরতে পারি, তাই আগেভাগে একটা কৈফিয়ত শুনিয়ে রেখে দিলেন। ঠিকই, ভুল হয়ে গিয়েছে। আলোয়ানটাকে টাটানগরে আমার বন্ধু সুখকরের বাড়িতে
ফেলে রেখে এসেছি। আপনি আর ওখানে প্ল্যাটফর্মের উপরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে এসে বসুন। কামরাতে ঢুকে আবার নিজের সিটের উপর বসে রজত। কিন্তু আর তো নিজেকে একটা একলা মানুষ বলে মনে হয় না। পাশে বসে আছে এক অপরিচিতা সঙ্গিনী, যার জীবনের কোনো পরিচয় জানা নেই। তারই সম্পর্কে মনের ভিতরের একটা বিস্ময় যেন হঠাৎ চমকে চমকে উঠছে। এই মেয়েকে যে হঠাৎ পাওয়া একটি আপনজন বলে মনে হয়। গরম আলোয়ান সঙ্গে নেই বলে ধমক দেয়। রজত খাবার না খেলে নিচে খেতে পারে না। বাহ, বেশ একটা কাণ্ড করে বসে রইল এই অপরিচিতা। মলয়া বলে, এতক্ষণ আপনার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, ভালোই হয়েছিল। এখন কিন্তু আমার একটুও ভালো লাগছে না। কেন? এই যে বললাম, আপনি ঠান্ডাতে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার কিছুই করবার উপায় নেই। আমার সঙ্গেও কোনো আলোয়ান কিংবা চাদর নেই যে। এটা আপনি একটু বেশি বাড়িয়ে ভাবছেন। বাইরে অবশ্য ঠান্ডা আছে, কিন্তু এই কামরার ভেতরে তেমন কিছু ঠান্ডা নেই। ট্রেন চলতে শুরু করলেই বুঝবেন কেমন ঠান্ডা। এসব কথা এখন বাদ দিন তো, গল্প করতে হলে অন্য কথা বলা যায়। মলয় হাসে, হ্যাঁ গল্পই তো। আপনি কি ভাবছেন যে আমি খুব সিরিয়াসলি বলছি? না না, আমাকে সিরিয়াসলি কিছু বলবার তো কথা নয়। আপনি বলবেনই বা কেন? অনেকদিন আগে আমি একবার এই লাইনে নাগপুর গিয়েছিলাম। সে সময় দেখেছিলাম এই ঝাড়গ্রামে ঝুড়ি ভর্তি করে চাঁপা ফুল বিক্রি হচ্ছে। ফুল কিনেছিলেন? না। কেন? তখন দরকার ছিল না। মলয়ও হাসে, এখন দরকার আছে বোধহয়। না, এখনো দরকার হয়নি। ভালো কথা। আমি অবশ্যই এই লাইনে আগে আর কখনো যাইনি। এই প্রথম ঘাটশিলাতে গিয়ে 1 মাস ছিলাম। সত্যি ঘাটশিলা খুব সুন্দর জায়গা, যদিও এখনো মহুয়া ফুল ফোটেনি। কিন্তু তাতে মহুয়া বনে বেড়াতে তো কোনো অসুবিধে নেই। না, খুব বেরিয়েছি, একা একাই বেরিয়েছি। একা বেড়াতেই ভালো লাগে আমার। একা একা ট্রেনে যেতেও ভালো লাগে নিশ্চয়ই? না, সেটা ঠিক নয়। মামার সময় হলো না বলেই আমাকে একা একা যেতে হচ্ছে। কিন্তু কি, আপনি আজ না থাকলে সত্যি আমার এখানে এভাবে একা বসে থাকতে বেশ ভয় করত। ভয় কিসের? কামরাতে এত মানুষ রয়েছে, মহিলারাও আছেন। আপনার ভয় ভয় করবার কোনো মানে হতো না। তবু আপনাকে তো ঠিক ওদের মতো মনে হচ্ছে না। অদ্ভুতভাবে তাকিয়েছে মলয়া। বোধহয় নিজের মুখের কথারই শব্দটাকে শুনে আশ্চর্য হয়েছে। নিবিড় হয়ে গিয়েছে মলয়ার 2 চোখের কালো তারা দুটো। আর চমকে উঠেছে রজতের বুকের ভিতরটা। হঠাৎ এক কি কথা বলে ফেলেছে এই অপরিচিতা মহিলা। এই ট্রেনের কামরার ভিড়ের মধ্যে বেছে বেছে শুধু একজন মানুষকেই সত্যি করে কাছের মানুষ বলে মনে করে ফেলেছে। ক্ষণকালের একটা মায়ার কাছে মনের কথা মুখ খুলে বলে ফেলেছে। রজত বলে, আমারও তো তাই মনে হতে পারে। রজতের চোখের চাহনিটাকে ভয় পায় না মলয়। আর রজতের মুখের এই কথা শুনিয়েও মুখ ফিরিয়ে নেয় না। মলয়ের জন্য জোর করে হাসতে চেষ্টা করে। তা তো মনে হতেই পারে, মনে হলেই বা আপনাকে দোষ দিচ্ছে কে? চলতে শুরু করেছে ট্রেন। রজত বলে, না, আপনি আর জোর করে জেগে থাকতে চেষ্টা করবেন না। আপনি চোখ বন্ধ করে যতটুকু পারেন ঘুমিয়ে নিন। মলয় যেন রাগ করে কথা বলে, আপনি বললেই আমার ঘুম এসে যাবে না? উত্তর দেয় না রজত। ঝাড়গ্রাম পার হয়ে রাতের অন্ধকারে যেন দূর আকাশের তারার দিকে লক্ষ্য করে ট্রেন তখন ছুটে চলেছে।
চুপ করে জেগেই বসে আছে দুজনে, রজত আর মলয়া। ক্ষণকালের এই সান্নিধ্যের ভয়ানক এক বন্ধন থেকে ছাড়া পেয়ে আবার একলা হয়ে যাবার জন্য দুজনের নিঃশ্বাসের ভিতরে যেন একটা সংগ্রাম চলেছে। ট্রেনের দোলানির সঙ্গে আর দুলতে চায় না মলয়ার মাথার খোঁপাটা, আর ট্রেনের ঝাঁকুনিতে চমকে উঠতে চায় না রজতের হাতের সিগারেট। শুধু কয়েকবার, বোধহয় 3 বার, হঠাৎ দুজনের মুখের দিকে দুজনে তাকিয়ে ফেলেছে। সেই মুহূর্তে দুজনেই মুখ ফিরিয়ে নিয়েছে। হাওড়া স্টেশন। অনেক রাতে ট্রেন থেমেছে। কামরার জানালা দিয়ে মুখ বাড়িয়েই হেসে ফেলে মলয়া। ওই যে ড্রাইভার রামলাল দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়ায় রজত, হাসতে চেষ্টা করে বলে, তাহলে আমি আসি, আপনিও যান। হ্যাঁ, কিন্তু বলুন। মলয়ের মুখটা খুবই গম্ভীর। সত্যি ভালো লাগছে না। সত্যি কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আর কি কখনো? না, আর দেখা হবে না। দেখা হলেই বা কি হবে? আমিও এই কথা ভাবছিলাম। তবে বলুন। কি বলবো বুঝতে পারছি না। ভুলে যাবেন না যেন। না, ভুলব না। কিন্তু থাক, আর কিছু বলবেন না, বলে লাভ নেই। বিদায় নিয়ে চলে গেল মলয়া। রজতও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলতে থাকে। পার্ক সার্কাসের বাড়িতে অনেক রাতের একটি মুহূর্তে, যখন মলয়া ওর একলা ঘরের নিভৃতে একটা স্বস্তির হাঁপ ছেড়ে চেয়ারের উপর বসেছে আর টেবিল ল্যাম্পের ঢাকাটা আর একটু টেনে নামিয়ে দিয়েছে, তখন মেজ বৌদি এসে ঘরে ঢোকে আর হেসে হেসে মলয়ার কানের কাছে ফিসফিস করেন, আশীর্বাদের দিন ঠিক হয়েছে, আসছে মঙ্গলবার, কিন্তু তার আগেই পরশুদিন টুবলুবাবুকে চা খেতে নেমন্তন্ন করা হবে। যদি অবশ্যই টুলুবাবু আজ কিংবা কালকের মধ্যে কলকাতায় পৌঁছে গিয়ে থাকেন। মলয় হাসে। এ কথাটা তো আমাকে কাল সকালেও বললে চলতো, সেজন্য তোমার এত রাতে উঠে আসবার কোনো দরকার ছিল না। অদ্ভুত। বলতে এলাম এই জন্যে যে তোমার ভালো ঘুম হবে। ভালো ঘুম হবে না ছাই হবে? কেন? ট্রেনে যা বৃষ্টি ঝঞ্ঝট সহ্য করতে হলো, তার জের মিটতে বেশ কদিন লাগবে। ঘাটশিলা থেকে হাওড়া, সেই দুঃসহ ট্রেন যাত্রার ক্লান্তিটা শরীরে আর নেই, কিন্তু মনের ভিতরে এখনো যেন আছে। তাই 2 দিন পার হয়ে গেলেও আর বেশ ভালো ঘুম হলেও মলয়ের মনের ভেতরে যেন একটা অস্বস্তির নিঃশ্বাস বারবার ছটফট করে ওঠে। কিন্তু সে অস্বস্তির নিঃশ্বাস যে এমন একটা চকিত বিস্ময়ের দক্ষিণা বাতাসে ভরে যাবে, সেটা মলয়ার স্বপ্নেরও অগোচর একটা বাস্তব সত্য। পার্ক সার্কাসের বাড়িতে আজকে সকালবেলাটা যার আগমনের অপেক্ষা করে করে এতক্ষণে একটা বিপুল কলরব তুলে হেসে উঠেছে, সে এসেছে। বাইরের ঘরে বসে আছে। মলয়ের মা এসে বলে গেলেন, টুলু এসেছে। মেজ বৌদি এসে বললেন, তুমি টুলুবাবুকে চা দেবে, আমি অবশ্যই তোমার সঙ্গেই থাকব। আমাকে দিয়ে কাণ্ডটা না করালেই কি ভালো ছিল না? তবে কেন বলেছিলে যে একবার দেখতে পেলে ভালো ছিল? আর মুখ লুকোতে চাইলে হবে কি? এ কথা সত্যিই যে মেজ বৌদির কাছে একদিন বলে ফেলেছিল মলয়। কাজেই জীবনের আগ্রহ যখন একটা অঙ্গীকার হয়েই গিয়েছে, তখন আর এত কুণ্ঠা করবার দরকার কি? মেজ বৌদির সঙ্গেই এগিয়ে যায় মলয়া। বাইরের ঘরের ভিতরে ঢুকেই কিন্তু
থমকে দাঁড়ায়। মেজ বৌদির একটা হাত শক্ত করে আঁকড়ে ধরে। তারপর মেজ বৌদিরই পিঠের আড়ালে মুখ লুকোতে চেষ্টা করে। মলয়ের সুন্দর মুখ থেকে যেন একটা স্বপ্নলোকের বিস্ময়ের ফুলঝুরি ঝরে পড়ছে। হাসতে গিয়ে মলয়ের সারা মুখে যেন একটা ভোরবেলার লালচে আকাশের আভা ছড়িয়ে পড়েছে। রজত চমকে ওঠে আর হাসতেও থাকে। এ কি ব্যাপার? এ যে দেখছি আরব্য উপন্যাসের মতো কাণ্ড। মেজ বৌদি বললেন, কি হলো? আমরা যে দুজনে একসঙ্গে একই ট্রেনে একই কামরাতে বসে সেদিন হাওড়াতে পৌঁছলাম। মেজ বৌদির মুখের হাসিটা উতলা হয়ে ওঠে। তাহলে তো ট্রেনেই দুজনের চা খাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়েছে। তাহলে আমি আর এখানে কেন থাকি? হাসতে হাসতে আর ব্যস্ত হয়ে চলে গেলেন মেজ বৌদি। আর পার্ক সার্কাসের বাড়ির সব মানুষের মনে আর মুখে এই হাসির ছোঁয়া ছড়িয়ে দিল একটি অদ্ভুত ঘটনার খবর। ট্রেনেতেই টুলুর সঙ্গে রুনুর দেখা হয়েছে। ট্রেনের কামরা নয়, পার্ক সার্কাসের একটি বাড়ির বাইরের ঘর, যে ঘরে কল্পনার একটি মেয়েকে দেখতে এসে রজত এখন এক পরিচিতা মেয়ের মুখ দেখতে পাচ্ছে। মলয়া যাকে দেখছে সে একজন অদেখা অচেনা কল্পনার মানুষ নয়। মলয়া বলে, আমার কিন্তু এখন আপনার সঙ্গে কথা বলতে খুব লজ্জা করছে। হ্যাঁ, আমারও কেমন যেন লাগছে। মনে হচ্ছে না এলেই ভালো হতো। কেন বলুন তো? রজত হাসতে চেষ্টা করে। তা তো বলতে পারছি না। এত তাড়াতাড়ি কি বলতেও পারা যায়? মলয়া হাসে। আপনি নিশ্চয়ই এখানে রুনুকে দেখতে এসেছেন? তাই তো জানি। মলয়ার চোখ কাঁপে। কিন্তু সেটা কি উচিত হলো? রজত গম্ভীর হয়। আপনি বা রজতের সঙ্গে দেখা করতে এখানে এলেন কেন? আপনারও কি এটা উচিত হয়েছে? না। আমি তাহলে উঠি। কিছু মনে করবেন না। রজত হাসে। মনে করবার কি আছে? কেউ কাউকে ঠকাতে পারলাম না, এটাই তো ভালো হলো, নয় কি? হ্যাঁ। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।